আজকে আমরা পুরো পসিবল রিয়াকশন ফ্রম ওএসপি অথবা হচ্ছে কি এসএসপি টিএসপি এন্ড কি ড্যাপ আফটার হচ্ছে অ্যাপ্লিকেশন টু সয়েল। তো আমরা ফার্স্টে বলছিলাম যে আমাদের এই যে আমাদের ফার্টিলাইজার গুলো সেগুলো কি ম্যানুফ্যাকচারিং প্রসেসটা। এখন আমরা পুরো যে ফার্টিলাইজার গুলো আমরা মাটিতে ইউজ করার পরে আমাদের আসলে কি কি রিয়াকশন গুলো হয়। তো হয় ওএসপি টিএসপি এন্ড ড্যাপ আর অ্যাডেড টু দ্য সয়েল, দেন দে অ্যাবজর্ব সয়েল ওয়াটার। যেহেতু হচ্ছে কি আমাদের সয়েলে সয়েল ওয়াটারটা থাকে, তো ফার্স্টে তারা কি সয়েল ওয়াটারটা কি অ্যাবজর্ব করবে, আন্ডারগো আয়োনাইজেশন এস ক্যালসিয়াম এন্ড ফসফেট ফর ওএসপি এন্ড টিএসপি। তো আমাদের ওএসপি বা এসএসপি এন্ড টিএসপি নামের মধ্যে কি আছে, সিঙ্গেল সুপার ফসফেট, অর্ডিনারি সুপার ফসফেট, আর কি টিএসপি ট্রিপল সুপার ফসফেট। তো তার নামের মধ্যেই কি আছে, ফসফেট আছে, এই জন্য হচ্ছে কি ওখান থেকে ফসফেট আয়নটা কি কি তৈরি হবে, আর কি ক্যালসিয়াম আয়নটা। আর আমাদের মনে রাখতে হবে আমাদের প্ল্যান্ট সবসময় আমাদের যতগুলো নিউট্রিয়েন্ট আছে সবগুলোকে কি আয়ন আকারে হচ্ছে কি আপটেক করে। এই জন্য হচ্ছে আমাদের যে ফার্টিলাইজার গুলো আছে সেগুলো যখন মাটিতে যাবে সেগুলো ভেঙে ক্যালসিয়াম আর কি ফসফেট আয়ন, অর্থাৎ যে ক্যালসিয়াম হোক, ফসফেট আয়ন হোক, অ্যামোনিয়াম আয়ন হোক, সবসময় কি আয়ন আকারে ভাঙবে। আর হচ্ছে ড্যাপের জন্য কি অ্যামোনিয়াম আর হচ্ছে ফসফেট আয়ন হিসেবে কি তারা আন্ডারগো হচ্ছে আয়নাইজেশন এই প্রসেস। এখন হচ্ছে আমাদের যে ড্যাপের নামের মধ্যে কি আছে, ডাই অ্যামোনিয়াম ফসফেট, যেহেতু অ্যামোনিয়াম আছে ফসফেট আছে, এই জন্য এখান থেকে কি হবে, ড্যাপ থেকে তৈরি হবে অ্যামোনিয়াম আয়ন, আসে কি ফসফেট আয়ন। কারণ প্ল্যান্ট অ্যাবজর্ব ফসফরাস লার্জলি অ্যাজ দ্য আয়নিক ফর্মস অফ হচ্ছে H2PO4 মাইনাস PO4 2 মাইনাস আর রেয়ার ইন দ্য ফর্ম অফ PO4 3 মাইনাস। এখন ফসফরাসটাকে ফসফরাসটাকে প্ল্যান্ট মেনলি কি কি আকারে অ্যাবজর্ব করে, H2PO4 মাইনাস, HPO4 2 মাইনাস আর কি PO4 3 মাইনাস। এবং PO4 3 মাইনাস হচ্ছে খুব রেয়ারলি। তো প্ল্যান্ট মেইনলি এই যে H2PO4 is the most available ionic form of to the কি plant। তো প্ল্যান্ট মেইনলি বা মোস্ট অ্যাভেলেবল ফর্মটা হচ্ছে কি H2PO4 মাইনাস, আর H2PO4 মাইনাস সেটা কি অনেক বেশি পরিমাণে মাটিতে থাকে এবং প্ল্যান্ট এই আকারেই ফসফরাসটাকে কি সবচেয়ে বেশি গ্রহণ করে। এখন আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কি, অ্যাজ এ জেনারেল রুল অফ থাম, এটা এমসিকিউ তে অনেক বেশি আসে, কি কোন রুল অনুযায়ী, থাম রুল অনুযায়ী ম্যাক্সিমাম অ্যাভেলেবিলিটি অফ ফসফরাস অফ মোস্ট এগ্রিকালচারাল ক্রপ অকিয়ার্স উইদিন দ্য সয়েল পিএইচ 6 to 7। আমাদের যে সয়েল পিএইচটা যদি 6 থেকে 7-এর মধ্যে থাকে তখন থাম রুল অনুযায়ী বলতে হয় কি সবচেয়ে বেশি পরিমাণে কি ফসফরাসটা অ্যাভেলেবেল থাকে। ইফ দ্য পিএইচ ভ্যালু ইজ ইনক্রিজ, ফার্স্ট HPO4 আয়ন্স এন্ড ফাইনালি PO4 3 মাইনাস আয়ন্স কি ডমিনেট। তো প্রথমে একদম বেসিক অবস্থায় কি আমাদের থাকবে হচ্ছে HPO4 মাইনাসটা। এখন যখন পিএইচ ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে, পিএইচ ভ্যালু যখন আস্তে আস্তে বাড়বে তখন আমাদের মাটিটা কিছুটা ক্ষারীয় হয়ে যায় থাকবে, পিএইচ ভ্যালু বাড়া মানে ক্ষারীয় হওয়া। তখন ক্ষারীয় হবে তখন ফার্স্টে কি করবে, HPO4 2 মাইনাসটা আসবে। তারপরে একদম যখন অনেক বেশি পরিমাণে পিএইচ ভ্যালুটা বেড়ে যাবে তখন হচ্ছে কি PO4 3 মাইনাস আয়নটা ডমিনেট করবে। তখন কিভাবে করে সেটা আমরা একটু রিঅ্যাকশনের মাধ্যমে দেখি। তো ফার্স্টে আমাদের মাটিতে কি ছিল, HPO4 মাইনাস। এখন এই যে HPO4 মাইনাসটা সেটা কোন পিএইচ রেঞ্জের মধ্যে কাজ করে, 5.5 থেকে 6.5 এর মধ্যে। তখন থাকবে তখন কি HPO4 মাইনাসটা থাকবে। এখন সরি 5.5 থেকে কি 6.5 এর মধ্যে থাকলে তখন কি H2PO4 মাইনাসটা থাকবে। এখন যখন আমার পিএইচ ভ্যালুটা একটু বাড়বে তখন কি হবে, এই যে H2PO4টা একটা হাইড্রোজেনটাকে কি সে রিমুভ করে দিবে। এখন একটা হাইড্রোজেন যখন রিমুভ করে দেয় তখন একটা হাইড্রোজেন যাওয়ার পরে কি তৈরি হবে, HPO4 2 মাইনাস। এই যে HPO4 2 মাইনাস যেহেতু একটা হাইড্রোজেন সে ছেড়ে দিয়েছে, এখন এই একটা হাইড্রোজেন কি মাটিতে থাকা ওএইচ এর সাথে, যে মাটিতে থাকা OH এর সাথে যুক্ত হয়ে তখন কি তৈরি করবে, পানি। কারণ OH প্লাস H প্লাস দুইটা যখন মিলিত হবে তখন কি তৈরি করবে, পানি তৈরি করবে। এই জন্য আমাদের রিয়েকশনে কি আসছে, HPO4 2 মাইনাস প্লাস একটা কি পানি। তো আমাদের এটা সিম্পল জিনিস, একটু বুঝে পড়লে আশা করি মুখস্থ করা লাগবে না। যে এই যে H2PO4 আছে এখান থেকে কি একটা হাইড্রোজেন চলে যাবে, তো একটা হাইড্রোজেন গেলে আর কি থাকবে, HPO4 2 মাইনাস। যেহেতু একটা কি হাইড্রোজেনটা প্লাস ছিল, তো একটা হাইড্রোজেন প্লাস চলে যাওয়া মানে কি এখানে একটা মাইনাস বা নেগেটিভ বেড়ে যাবে, এই জন্য তখন কি হবে HPO4 2 মাইনাস। আর যেহেতু একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, এখন হাইড্রোজেনটা কি মাটিতে একা কি থাকবে, তখন সেটা কি OH এর সাথে যুক্ত হয়ে একটা পানি তৈরি করবে। এখন সেকেন্ড স্টেপ যখন হচ্ছে যে যে HPO4 2 মাইনাসটা, তখন সেটা সবচেয়ে ভালো কাজ করবে কোন রেঞ্জে, 6.5 থেকে 7.5 এর মধ্যে। এখন যখন পিএইচ রেঞ্জটা আরেকটু বাড়বে অর্থাৎ 7.5 থেকে যখন বেশি হয়ে যাবে তখন কি করবে, এই যে আরেকটা হাইড্রোজেন বের হয়ে যাবে, এই যে HPO4 2 মাইনাসটা আছে এখান থেকে আরেকটা হাইড্রোজেন কি বের হয়ে যাবে। এখন একটা হাইড্রোজেন যদি এখান থেকে চলে যায় তখন কি হবে, PO4 থাকবে। PO4 যেহেতু হাইড্রোজেনটা প্লাস, তো একটা হাইড্রোজেন প্লাস কমে গেছে তখন কি এখানে একটা নেগেটিভ আয়ন বেড়ে যাবে না। এই জন্য এখন তো এখানে কি তৈরি হবে, PO4 3 মাইনাস। যেহেতু আগে 2 মাইনাস ছিল এখন একটা ঋণাত্মক আয়ন বেড়ে গেছে, এই জন্য কি হবে PO4 3 মাইনাস। আর যেহেতু একটা হাইড্রোজেন সেটা কি ওজের সাথে যুক্ত হয়ে কি পানি তৈরি করবে। তো আমাদের এখানে পিএইচ ভ্যালুটা রিয়েকশনটা একটু মাথায় রাখা লাগবে। H2PO4 থাকবে কখন, যখন পিএইচ রেঞ্জ থাকবে 5.5 থেকে 6.5, আর হচ্ছে কি HPO4 2 মাইনাস থাকবে 6.5 থেকে 7.5। আর যখন 7.5 থেকে কি আমার পিএইচ ভ্যালুটা বেড়ে যাবে তখন কি PO4 3 মাইনাসটা কি ডমিনেট হয়ে যাবে। এখন এই যে আমাদের এখানে লেখা আছে যে স্লাইটলি যদি অ্যালকালাইন হয়, আমার সয়েলের নেচারটা যদি নিউট্রাল থেকে স্লাইটলি অ্যালকালাইন হয়ে যায় তখন কি HPO4 2 মাইনাসটা কি মোস্ট কমন হয়ে যায়। আর যখন স্লাইটলি অ্যাসিডিক হয়, একটু যখন অ্যাসিডিক থাকে তখন কি H2PO4 আর কি HPO4 2 মাইনাস এই দুইটা কি অ্যান্সার প্রিপেল। এই যে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এই 5.5, তো 5.5টা কি স্লাইটলি অ্যাসিডিক, তো স্লাইটলি অ্যাসিডিক হলে আমাদের এটা কি থাকে, এই যে H2PO4 মাইনাস আর কি HPO4 2 মাইনাস। আর যখন অ্যালকালাইন, এই যে অ্যালকালাইনের দিকে যাচ্ছে তখন কি হয়, HPO4 2 মাইনাসটা কি কমন হয়ে যায়। এখন the fixation of phosphorus is a process by which the available phosphorus fixed in হচ্ছে কি under soil different soil condition whereby it becomes unavailable to the
প্ল্যান্টস, ঠিক আছে। এখন ফিক্সেশন জিনিসটা কি? ফিক্সেশন হচ্ছে আমরা কোনো কিছু যদি কোথাও ফিক্স করি, অর্থাৎ এটাকে কি আমরা এই জায়গাটাতে ফিক্স করি, যেটা আর কি এখান থেকে মুভমেন্ট করতে পারবে না। এখন ফসফরাসটা আমাদের মাটিতে কি ফার্স্টে অ্যাভেলেবেল ফর্মে থাকে। এখন যখন এটাকে আমরা সয়েলের মধ্যে ফিক্সেশন হয়ে যাবে, অর্থাৎ সয়েলের মধ্যে আমরা এটাকে ফিক্সড করে দিব, অর্থাৎ এটা আদার কোনো কম্পোনেন্টের সাথে মিলিত একটা ফিক্সড কম্পোনেন্ট তৈরি করবে, তখন সেটা কি করবে? আনঅ্যাভেলেবেল হয়ে যাবে প্ল্যান্টের জন্য। কারণ ফিক্সেশনটা কয়েকটা জিনিসের জন্য ইম্পর্টেন্ট। যেমন যদি সয়েল ফিক্সেশনটা, ফসফরাস ফিক্সেশন যদি না হয়, তাহলে ফসফরাসটা কি লিচিং হয়ে যেতে পারে, অর্থাৎ কোনো কারণে হচ্ছে ফসফরাসটা মাটিতে আছে, সেখান থেকে সেটা ডিস্ট্রয় হয়ে গেল, বা এখান থেকে সেটা কি লিচিং হয়ে গেল, লিচিং হয়ে যায় কি মুভমেন্ট হয়ে গেছে, অর্থাৎ এই জায়গায় ফসফরাস অ্যামাউন্টটা বেশি ছিল, যেখানে কম ছিল সেখানে চলে গেছে, বা এই ফসফরাসটা হচ্ছে লস লস হয়ে যেতে পারে। প্ল্যান্ট অনেক বেশি পরিমাণে কি ফসফরাসটাকে আপটেক করে নিতে পারে, যেটা তার প্রয়োজন না। যখন হচ্ছে অনেক বেশি পরিমাণে ফসফরাস নেবে, তো সেটাও প্ল্যান্টের জন্য হার্মফুল। এই জন্য যে এবং হচ্ছে মাটিতে যদি এই যে ফসফরাস গুলো যদি হারাই যায়, অর্থাৎ আমি কি এখানে ফার্টিলাইজার দিলাম, ফার্টিলাইজারে একটা অ্যামাউন্ট অফ ফসফরাস গেল, কারণ এই ফসফরাসটা হচ্ছে লস হয়ে গেছে। আর পরের বছর তো তাহলে কি মাটিতে ফসফরাসের কি একটা ডিফিসিয়েন্সি ক্রিয়েট হয়ে যাবে। তো এই যে জিনিসগুলো ডিফিসিয়েন্সিটাকে রোধ করার জন্য বা হচ্ছে লিচিংটাকে আটকানোর জন্য, তখন কি এই জন্য হচ্ছে কি আমাদের ফিক্সেশনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এর জন্য হচ্ছে মেনলি কি আমাদের যে অতিরিক্ত যে ফসফরাস, ওটা প্ল্যান্ট আপটেক করার পরে ফসফরাসটা কি হয়ে যায়, ওটা যে আমাদের ফিক্সেশনের মাধ্যমে কি প্ল্যান্টের জন্য আনঅ্যাভেলেবল হয়ে যায়, এবং সেটা আমাদের যে সয়েল মাইক্রোবস গুলো আছে, মাইক্রো অর্গানিজম গুলো আছে, ওগুলোর জন্য হচ্ছে ফসফরাসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য হচ্ছে কি প্ল্যান্ট যাতে মাটিতে ফসফরাসের অ্যামাউন্টটা অ্যাভেলেবেল থাকে, এই জন্য কি ফসফরাসটাকে ফিক্সেশনের মাধ্যমে কি প্ল্যান্টের জন্য আনঅ্যাভেলেবল করে দেওয়া হয়। এখন এখানে কিছু ডিফারেন্ট সয়েল কন্ডিশনস আছে। তো সয়েল কন্ডিশন গুলো কি কি? একটা হচ্ছে অ্যাসিডিক কন্ডিশন, অ্যালকালাইন কন্ডিশন, আছে কি সিলিকেট কন্ডিশন। এখন অ্যাসিডিক যখন কন্ডিশনটা হবে, অ্যাসিডিক কন্ডিশন হলে মাটিতে কি আয়রন, অ্যালুমিনিয়াম আর ম্যাঙ্গানিজ, এই তিনটের পরিমাণটা অনেক বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, যখন অ্যাসিডিক কন্ডিশন হবে সয়েল অ্যাসিড অ্যাসিড সয়েলে কি এই তিনটা পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে। এখন আমাদের যে অ্যাভেলেবেল ফসফেট গুলো আছে, সেগুলো কি করবে? ফর্মস forms insoluble phosphate complex compound of aluminium, iron and manganese, and thus phosphorus is fixed in the soil. এখন আমাদের যে এই যে অ্যালুমিনিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম এন্ড ম্যাঙ্গানিজ গুলো আছে, এটার সাথে কি করবে? আমাদের যে ফসফেট আয়নটা আছে, ফসফেট আয়নটা এটার সাথে যুক্ত হয়ে যাবে। এটার সাথে যুক্ত হয়ে তখন একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করবে। অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ আর আয়রনের একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করবে। এই কমপ্লেক্স কম্পাউন্ডটা আবার কি প্ল্যান্টটা আপটেক করতে পারবে না। তো এইভাবে হচ্ছে কি ফসফরাসটা মাটিতে ফিক্সড হয়ে যাবে। এই যে আমাদের Fe3+, Fe3+ এর সাথে কি আমাদের H2PO4 মানে, যেটা কি আমাদের মোস্ট অ্যাভেলেবল ফর্ম অফ ফসফরাস, ওটার সাথে কি দুই অনু পানি। তো দুই অনু পানিটা যখন যুক্ত হবে, ঠিক আছে, যেহেতু আমাদের মাটিতে তো পানি আছে, এই তিনটা জিনিস যখন যুক্ত হবে, তখন কি হবে? FeOH, H2PO4, এটা কি হয়েছে? একটা আয়রনের একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয়ে গেছে, সাথে কি দুইটা H+। এই যে কমপ্লেক্স কম্পাউন্ডটা, সেই কমপ্লেক্স কম্পাউন্ডটা কি প্ল্যান্ট আর আপটেক করতে পারে না। তো এইভাবে হচ্ছে কি এই যে কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে কি ফসফরাসটা আছে না, তখন ফসফরাসটা কি কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে ফিক্সড হয়ে গেছে। এটা আর কি প্ল্যান্ট আপটেক করতে পারবে না, এবং এই কম্পাউন্ডটা কি লিচিং হবে না, এবং এই কম্পাউন্ডটা কি সয়েলের মধ্যে ফিক্সেশনের মাধ্যমে কি কনজার্ভ থাকবে। আবার অ্যালুমিনিয়ামের সাথে সেম H2PO4টা যুক্ত হবে, পানি যুক্ত হবে, কি তৈরি করবে? LOH, H2PO4। এই যে অ্যালুমিনিয়ামের একটা কি কমপ্লেক্স ফর্ম, আবার ম্যাঙ্গানিজের একটা কমপ্লেক্স ফর্ম। এই তিনটা দিকে আমাদের এই যে ফসফরাসটা আছে, তো এই কমপ্লেক্স ফর্ম তৈরি করার মাধ্যমে কি ফসফরাসটা মাটিতে ফিক্সড হয়ে যায়, এবং এর মাধ্যমে কি আমাদের ফসফরাস যে লিচিং বা হচ্ছে কি ফসফরাসের যে লসটা, সেটাকে আমরা আটকাতে পারবো। এখন যদি হচ্ছে যে মাটিতে অ্যাসিডিক না হয়, যদি অ্যালকালাইন হয়, যদি অ্যালকালাইন সয়েল হয়, অ্যালকালাইন সয়েলে আমাদের কি থাকবে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম থাকবে। পর্যায় সারণীতে আমরা কি জানি? এই যে দুইটা সোডিয়াম আর পটাশিয়াম পর্যায় সারণী, এক নম্বর গ্রুপের মূল ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম 2 নম্বর। এক নম্বর গ্রুপটা কি খাদ ধাতু, আর 2 নম্বর গ্রুপটা কি মিথ্যার ধাতু। তো এগুলো কি তৈরি করবে? এগুলো সবসময় হচ্ছে অ্যালকালি তৈরি করবে, ঠিক আছে, অর্থাৎ এগুলো কি ক্ষারীয় অবস্থা বা অ্যালকালাইন সিচুয়েশনটা তৈরি করবে। এজন্য যে আমাদের অ্যালকালাইন যে সয়েলটা আছে, সেখানে কি তৈরি থাকবে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম আর কি পটাশিয়াম, এগুলোর সাথে। এখন যখন আমরা ওএসপি আর টিএসপি টা অ্যাড করবো, তখন দেন মনোক্যালসিয়াম ফসফেট কনভার্টেড টু ডাই এন্ড ট্রাই ক্যালসিয়াম ফসফেট। এখন ফার্স্টে কি থাকবে আমাদের? মাটিতে থাকবে কি মনোক্যালসিয়াম ফসফেটটা থাকবে। তো মনোক্যালসিয়াম ফসফেটটা পরবর্তীতে কিসে তৈরি হবে? ডাই এবং কি ট্রাই ক্যালসিয়াম ফসফেট। যেমন এই যে আমাদের এখানে কি আছে? ক্যালসিয়াম 2+ আছে। তো এই যে এটা হচ্ছে কি আমাদের মনোক্যালসিয়াম ফসফেট। মনোক্যালসিয়াম কেন? এই যে এখানে কি একটা এই যে এখানে আমাদের হচ্ছে কি একটা হচ্ছে ক্যালসিয়াম আছে, তো একটা ক্যালসিয়াম থাকার কারণে এটা হচ্ছে কি আমাদের মনোক্যালসিয়াম ফসফেট। তো মনোক্যালসিয়াম ফসফেটটা পরবর্তীতে কিসে তৈরি হচ্ছে? যে ডাই ক্যালসিয়াম ফসফেট। এই যে ডাই ক্যালসিয়াম ফসফেটে কি কনভার্ট হয়ে যাচ্ছে। আবার হচ্ছে কি আমাদের এখানে আবার কি দুইটা ক্যালসিয়াম 2+, এটার সাথে কি মনোক্যালসিয়াম ফসফেটটা যুক্ত হয়, তখন কি তৈরি করবে? যে ট্রাই ক্যালসিয়াম ফসফেট। যেহেতু এখানে কি তিনটা ক্যালসিয়াম আছে, এই জন্য সেটা কি তৈরি হবে? ট্রাই ক্যালসিয়াম ফসফেট। এখানে যে দুইটা ক্যালসিয়াম ছিল, এখানে কি H2PO4 এর জন্য হোল 2 ছিল, তো দুই দিয়ে কাটা। এই জন্য সেখানে মনে হচ্ছে যে একটা ক্যালসিয়াম আছে, আসলে সেটা না, এখানে কি দুইটা ক্যালসিয়াম আছে। এই জন্য ঠিক আমাদের হচ্ছে যে এখানে তৈরি হবে কি মনোক্যালসিয়াম ফসফেট, আর সরি ডাইক্যালসিয়াম ফসফেট, এখান থেকে কি তৈরি করবে? ট্রাইক্যালসিয়াম ফসফেট। তো এই এই যে মনোক্যালসিয়াম আর ডাইক্যালসিয়াম আর ট্রাইক্যালসিয়াম, এখানেও কি ফসফরাসটা আছে না? তো এই যে মনোক্যালসিয়াম ডাইক্যালসিয়াম আর ট্রাইক্যালসিয়ামের মাধ্যমে কি আমাদের ফসফরাসটাও কি মাটিতে ফিক্সড হয়ে যাবে। এবার আমাদের লাস্ট যে প্রসেসটা, সেটা হচ্ছে কি সিলিকেট ক্লেম। এখন কিছু সাম সাইন্টিস্ট ক্লেম দ্যাট দ্য ফিক্সেশন অফ ফসফরাস বাই সিলিকেট মিনারেলস এজ এ সারফেস রিঅ্যাকশন বিটুইন এক্সপোজড ওয়েস্ট মাইনাস গ্রুপ of the mineral crystals and the H2PO4 ions
other investigations have evidence that aluminum and iron ion are removed from the silicate crystals and formed insoluble hydroxyl phosphate। তো ফার্স্টে কি বলছে, এই যে আমাদের একটা কি মিনারেল ক্রিস্টাল, ঠিক আছে, অর্থাৎ যে আমাদের যে মিনারেল যে ক্রিস্টাল যে ফর্মটা অর্থাৎ আয়রন আর অ্যালুমিনিয়াম, এটার বাইরে কি আমাদের কিছু এক্সপোজড ওয়েজ গ্রুপ আছে। এখন এই এক্সপোজড ওয়েজ গ্রুপের সাথে আমার বলছে যে H2PO4 টা আছে, সেটা কি করবে, একটা হচ্ছে তোমার এই যে রিঅ্যাকশন তৈরি করে ফেলবে, ঠিক আছে, এই যে একটা সারফেস সারফেস রিঅ্যাকশন হবে। এই যে আমাদের যে একটা ওয়েজ গ্রুপ ছিল এক্সপোজড, এখানে উপর আরেকটা ওয়েজ গ্রুপ ছিল, তাই ওয়েজ গ্রুপটাকে কি রিপ্লেস করে দিছে আমার H2PO4, অর্থাৎ এর সাথে একটা রিঅ্যাকশন তৈরি করে তখন আমাদের কি এই যে একটা সারফেস রিঅ্যাকশন তৈরি করছে। সারফেস রিঅ্যাকশনের মাধ্যমে কি এই যে ওয়েজ গ্রুপটা এখান থেকে রিপ্লেস হয়ে গেছে। এখন রিপ্লেস হওয়ার পরে এই যে এরপরে কি আদার যে ইনভেস্টিগেশন বলছে কি যে অ্যালুমিনিয়াম আর আয়রনটাও কি রিমুভড হয়ে যাবে। এই যে আমাদের সিলিকেট ক্রিস্টাল থেকে, এই যে আমাদের সিলিকেট ক্রিস্টালে কি আয়রন আর অ্যালুমিনিয়াম আছে। এখন ফার্স্টে কি হয়েছে, H2PO4 টা ফার্স্টে ওয়েস্টটাকে একটা এক্সপোজড ওয়েস্ট গ্রুপকে কি সে রিপ্লেস করে দিছে বা এটার সাথে কি একটা রিঅ্যাকশন তৈরি করে ফেলছে। এখন হচ্ছে কি তারা অ্যালুমিনিয়াম অথবা কি আয়রনটাকে এখান থেকে রিপ্লেস করে দিবে বা রিমুভ করে দিবে। এখন রিমুভ করার পরে কি হবে, এই যে Fe3+, যেহেতু আয়রনটাকে কি এখান থেকে বের করে নিয়ে আসছে, Fe3+, পরে কি যে আমাদের এখানে H2PO4 ছিল, H2PO4 মাইনাস প্লাস কি পানি, যেহেতু মাটিতে অলওয়েজ কি পানি আছে, এই তিনটা জিনিস যুক্ত হয়ে তখন কি তৈরি করবে, একটা ইনসলিউবল হাইড্রোক্সিল ফসফেট। এটা কি যে একটা হাইড্রোক্সিল ফসফেট যেটা কি ইনসলিউবল। ইনসলিউবল মানে কি, ইনসলিউবল মানে সেটা মাটিতে কি মাটিতে ফিক্সড হয়ে থাকবে। তো এখানে দেখো এই জায়গায় আমাদের কি ফসফরাস আছে, তার মানে কি এটা ইনসলিউবল অবস্থায় কি মাটিতে থাকবে। যদি সলিউবল হয়ে যেত তখন কি মাটিতে সাথে মিশে যেত, তখন কি প্ল্যান্ট সেটা আবার আপটেক করতে পারতো, বা সেটা কি চাইলে লিচিং হতে পারতো, ডিস্ট্রয় হতে পারতো, লস হতে পারতো। যেহেতু এটা ইনসলিউবল অবস্থা আছে, সেটা মাটিতে কি ফিক্সড হয়ে থাকবে, এখান থেকে কি আমাদের লিচিং লসটা কমাবে এবং প্ল্যান্টও কি সেটা আপটেক করতে পারবে না। তো এইভাবে হচ্ছে আমাদের এটা হচ্ছে সিলিকেট ক্লেসের জন্য। সিলিকেট ক্লেসের জন্য যেটা মাথায় রাখতে হবে কি, আয়রন আর অ্যালুমিনিয়ামের যে মিনারেল ক্রিস্টালটা আছে, এখানে কি দুইটা বাইরে দুইটা কি এক্সপোজ ওয়েজ গ্রুপ আছে। ফার্স্টে হচ্ছে H2PO4 টা কি একটা ওয়েজ গ্রুপকে কি রিপ্লেস করে দিবে, এই যে রিপ্লেস করে সে নিজে এখানে বসবে। তারপর এই যে ভেতরে যে আমাদের অ্যালুমিনিয়াম আর আর কি আয়রন আছে, অ্যালুমিনিয়াম আর আয়রনের মধ্যে যে কোনো একটাকে, হয়তো তুমি চাইলে এখানে কি অ্যালুমিনিয়ামটাও দিতে পারতো, তখন এখানে রিঅ্যাকশনটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা জাস্ট অ্যালুমিনিয়াম আয়রনটাকে দিয়ে দেখাই দিয়েছে। তো এখান থেকে কি করবে, আয়রন আয়নটাকে রিমুভ করে তারপর H2PO4 এর সাথে যুক্ত হবে, পানির সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, একটা হাইড্রোক্সিল ফসফেট ইনসলিউবল। এবং সেটা কি সবসময় ঠিক ইনসলিউবল হবে, হাইড্রোক্সিল ফসফেট প্লাস কি দুইটা H+। এর মাধ্যমে কি আমাদের যে ফসফরাসটা আছে ফিক্সেশনটা হয়। তো ফসফরাস ফিক্সেশন কেন হয় আমরা আগে বলছি যে যাতে মাটিতে সেটা ফিক্স থাকে, লিচিং লসটা কম হয় এবং মাইক্রো অর্গানিজমের জন্য কি আমাদের ফসফরাসটা প্রয়োজন। আবার হচ্ছে আমরা যদি অনেক বেশি পরিমাণে ফসফরাস ফিক্সড হয়ে যায়, সেটাও আবার সমস্যা আছে। যদি অতিরিক্ত ফসফরাস ফিক্সেশন হয় তখন হচ্ছে প্ল্যান্ট নিজেই আবার কি আপটেক করার জন্য ফসফরাসটা পাবে না, তখন ফসফরাসের ডিফিসিয়েন্সি দেখা দিবে। এই জন্য ফসফরাস ফিক্সেশনটা সবসময় একটা প্রপার অ্যামাউন্টে যাতে থাকে। আবার যদি ফসফরাস ফিক্সেশন বেশি ডিফিসিয়েন্সি ক্রিয়েট হয়, তখন সেখানে আবার কি আলাদাভাবে ফার্টিলাইজার দিয়ে ফসফরাসটা দিতে হবে। তো এই ছিল আমাদের যে হচ্ছে কি রিঅ্যাকশন ইন হচ্ছে পসিবল রিঅ্যাকশন অফ ওএসপি টিএসপি এন্ড ড্যাপ আফটার অ্যাপ্লিকেশন টু সয়েল। আমরা এখানে মেনলি হচ্ছে ফসফরাসটা দিয়ে কি ব্যাখ্যা করছি। তো আদার্স যে রিঅ্যাকশন গুলো আছে সেগুলো অলমোস্ট সেম রিঅ্যাকশন। তো এখানে যেহেতু আমাদের ফসফরাস দিয়েই আসে, তো পরীক্ষায় আসলে হয়তো ফসফরাস দিয়েই আসবে। এবং এটা এমসিকিউর জন্য যেগুলো আছে যে থাম্ব রুলটা প্রয়োজন আছে, আমাদের পিএইচ ভ্যালুটা হচ্ছে অনেক অনেক বেশি প্রয়োজন। আর রিঅ্যাকশন গুলো মাস্ট পরীক্ষার জন্য দিতেই হবে। তো আশা করি বুঝে পড়লে রিঅ্যাকশন গুলো আর কি মুখস্থ করা লাগবে না।